পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি 19-20 জেলাও সেই কদু। কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল আরেকটা ফাঁসিবাদ। যেমন তো স্যার আমরা প্রকাশ্যে একজন আসামি আমরা পাইলাম, ঠিক আছে, সে যেহেতু এই জায়গায় না রাখছে তার নাম বলা হয়েছে, এর মাঝে এটা বলতে অতিরিক্ত পরিমাণে যেটা চুরি হিসাবে ধরা হয়েছে, তো উনি তো বাইরে স্যার। এই বিষয়টা আমরা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ভিপি নূর তারেক জিয়াকে নিয়ে কঠিন বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের কারণে উনি অ্যারেস্ট হতেও পারেন যে কোনো মুহূর্তে। এদিকে তার সদস্য যারা আছে সেনাবাহিনীর বিপক্ষে যেভাবে আঙ্গুল তুলে কথা বলেছেন সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। এদিকে পিনাকি ভট্টাচার্য উনি বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত সরকার এসেছে আসবে তারা কেউ জনগণের পক্ষে কাজ করার জন্য আসে না, তারা লুটপাট এবং তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই বাংলাদেশে সরকার হতে আসে। এই সব কিছুকে বিশ্লেষণ করে আজকের এই ভিডিওতে যে বক্তব্যগুলো তুলে ধরা হলো, এই সব বক্তব্যের যে মূল কারণগুলা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। এদিকে নাইমিলি ভাই আমাদের কিছু বক্তব্য দিয়েছেন, চলুন ভিপি নূরের কাছে চলুন। রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি 19-20 জেলাও সেই কদু। কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। আমি দীর্ঘদিন যাবৎ হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, পাশাপাশি ভিপি নূরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন অথবা হিরো আলম যে ভোট পাইছিল তারা ভাবতেছিল যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপি নূর পাচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা এখনো বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের 98% মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী। তো তাদেরকে কেন ভোট দিল? কারণ বিএনপি জামাতের কোনো প্রার্থী ছিল না, বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না, যার কারণে ভিপি নূর কথা বলছে। তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না, আমাদের কাজটা ভিপি নূর করতেছে, শেখ হাসিনারে বকতেছে, গালি দিতেছে, প্রশাসনটা যা করতেছে আমরা আসি। ভাই বিকাশও গেছে অনেক, তাই না? হিরো আলমও ঠিক একই মনে করছে। এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না, আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই। তো ভিপি নূরেরও বুঝতে আর বেশি সময় লাগবে না। ভিডিওর প্রথম অংশে আপনারা ভিপি নূরের বক্তব্য শুনে অনেকে নিশ্চয়ই কমেন্ট করে ফেলছেন আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি নূরের বেশে। এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন, ভিপি নূর দালাল, সে একটা এটা সেটা। কেন ভাই এখন কেন মনে হচ্ছে? এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই, ভিপি নূর 300 আসনে সিট দিবে, যদিও 3টা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবে না। এটা প্র্যাকটিক্যালি অবস্থা। যে জিনিসগুলো ধরছে আমরা ওনারে জিজ্ঞাসা করছি, বলে আপনার যে এই জিনিসগুলো আসছে এই জায়গায় কিভাবে আসলো, ওই আপনি বলবেন না আপনার যখন এইভাবে বলছি উনি বলছে আমি রাখি নাই, এটা 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান লিটনে রাখছে। যেমন তো স্যার আমরা প্রকাশ্যে একজন আসামি আমরা পাইলাম, ঠিক আছে, সে যেহেতু এই জায়গায় না রাখছে তার নাম বলা হয়েছে, এর মাঝে এটা বলতে অতিরিক্ত পরিমাণে যেটা চুরি হিসাবে ধরা হয়েছে, তো উনি তো বাইরে স্যার। এই বিষয়টা আমরা ওই বিষয়টা সম্পৃক্ত না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ওনাদের দ্বারা কোনো ধরনের মানে 2 নম্বরই হয় নাই। আর এটা হচ্ছে আপনাদের এলাকা রক্ষা করার দায়িত্ব আপনাদের, সুশৃঙ্খলতা বজায় রাখার দায়িত্ব আপনাদের। তা আমি বলবো যে এখানে আর ঘোরাঘুরি না করে, এটা নিয়ে আর মাথা না ঘামে আপনারা যে যার বাড়িতে ফেরত যান, সুষ্ঠুভাবে তদন্ত হবে, সবকিছু ভাবে। তাদেরকে অলরেডি থানায় নিয়ে গেছেন, তাদের বিধি মোতাবেক যে ধরনের বিচার করা দরকার সেই ধরনের বিচার করা হবে, এতটুকু নিশ্চিত থাকতে পারেন।
এখানে তো স্যার আর কোনো ইয়ের বাকি থাকে না যে সুর খেয়ে আর না খেয়ে অফিসে যে ওনারা যে সম্পৃক্ত নাই এটা তো আর বলা যায় না, যেহেতু সুর নিচেই বুঝা দিচ্ছে যে অমুক আছে, লিটন আছে, মেম্বার লিটন আছে, তাইলে তো আর এখানে যে ওনারা যে সম্পৃক্ত নাই এটা তো প্রমাণ হয়ে গেছে অলরেডি। শোনেন, কোন একটা যদি কেস করা হয় সেক্ষেত্রে তদন্ত করা হবে অবশ্যই। এর সাথে যদি অন্যান্য লোকজন সম্পৃক্ত থাকে অবশ্যই তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এই সেনাবাহিনীর উপর কি আস্থা রাখতে পারেন? আচ্ছা, সেনাবাহিনীর উপর যদি আস্থা রাখতে পারেন, সেনাবাহিনী যেখানে আসছে, যেখানে সেনাবাহিনী এসে ওনাদেরকে নিয়ে গেছে আইনের আওতায়, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এটার সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত এ টু জেড লোককে দোষারোপ করা হবে এবং আসামি করা হবে, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। তবে এতটুকু বলবো যে কেউ যদি চুরি করে ধরা পড়ে, সে দেখবেন যে বাঁচার জন্য অনেকের নাম বলবে, বুঝতে পারছেন? এখন আপনারা আপনাদের চেয়ারম্যান মেম্বারকে ভালো করে চেনেন, ওনারা কতটুকু অনেস্ট। যদি এই ধরনের ওনাদের ভিতর অস্বচ্ছতা পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, বুঝতে পারছেন? শোনেন, এটা যখন একবার কেস হয়েছে, এটা তো শুধু যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এর সাথে সম্পৃক্ত যারা, আমি বলছি এর সাথে সম্পৃক্ত যারা, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন। যারা যারা আইছিল রেস্টুরেন্ট তার কাছে দিবাই যাতে এটার সুষ্ঠু তদন্ত হয়, এটাই আমরা কথা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা এখানে ভিড় না করে যার যার বাড়িতে ফেরত যান। এদিকে সেই ভিপি নুরের বক্তব্যকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করায় তার সদস্য নিয়ে যে কোনো মুহূর্তে ভিপি নুরকে অ্যারেস্ট করতে পারে এরকম কিছু ইঙ্গিত দিয়েছেন তারেক জিয়া। সেই ক্ষেত্রে তারেক জিয়া যদি এর ব্যাপারে কোনো প্রভাব খাটায় তাহলে কতটা সার্থক হতে পারবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। যদিও বাংলাদেশের যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, উনি ছাত্রদের আন্দোলন থেকেই উনি এসেছেন সরকার হয়ে। সেই বর্তমান ডক্টর ইউনূস কি তারেক জিয়ার কথা শুনবেন, শুনে ভিপি নুরকে অ্যারেস্ট করবেন, নাকি জনগণের এ দেশ গণতন্ত্র দেশ, যে যার মনের ভাব প্রকাশ করতে পারে বাংলাদেশের মাটিতে বসে, এটাই বাস্তবতা, ডক্টর ইউনূস মেনে নেবেন, নাকি তার পক্ষ নিয়ে ভিপি নুরকে যে কোনো সময় অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবে? এমনই প্রশ্ন উঠেছে জনগণের মাঝখানে। এখন সেই প্রশ্নকে কেন্দ্র করে আমরা যদি ভেবে নিই ভিপি নুরকে আবারও অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, হতে পারে কি এর ভবিষ্যৎ পরিণাম? আবারও কি জনগণ যারা ভিপি নুরের আছেন তারা মাঠে নামবেন, নাকি চুপ করে থেকে যাবেন? এমন প্রশ্ন যখন রয়ে যায় সবার মুখে মুখে, তখন চলুন সেনাবাহিনীর সাথে কি বলছে। আপনারা যদি সবাই বাড়িতে ফেরত যান তাহলে আমরা এখান থেকে বিদায় নেব। তো দয়া করে আমাদের দিকে সুনজরে তাকাই, আপনারা যার যার বাড়িতে ফেরত যান, তারপর আমরা ফেরত যাবো এখান থেকে। সঠিকভাবে যাচাই বাছাই করে বিচার হবে। আর আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, পরবর্তীতে যদি এই ধরনের কোনো অনিয়ম দেখেন কিংবা পান, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরাও চাই যে দেশ থেকে অনিয়ম সবকিছু মুক্ত হোক, যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে, সমস্ত কাজে যেন স্বচ্ছতা থাকে। অতএব আমরাও আপনাদের পক্ষে আছি। তো নির্দ্বিধায় আমরা বলতে পারি যে আমরা আপনাদের পক্ষে থাকবো, সারাক্ষণ আপনাদের সহযোগিতায় থাকবো। যে কোনো কাজে আমাদেরকে যখনই ডাকবেন তখনই পাবেন। তবে সবারই একটা উদ্দেশ্য থাকবে যে দুষ্কৃতী যারা, তাদেরকে অবশ্যই আমাদের এই দেশ থেকে উচ্ছেদ করা লাগবে। এতটুকু ভরসা রেখে আপনারা আপনাদের যার যার বাড়িতে ফেরত যেতে পারেন। আপনাদেরকে বিদায় দিয়ে তারপর আমরা যাব। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যে যার যার বাড়িতে ফেরত যান।
সমন্বয়ের নাম 2 জন থেকে যদি একজনকে আইনের আওতায় না হয় আমরা এই জায়গায় আবার অবস্থান করবো, কারণ 2 জন থেকে একজনকে আমরা আইনের আওতায় চাই, আমরা 2 জন থেকে একজনকে চাই, যে হোক আমরা এলাকাবাসী চাই। ভ্রাতা এবং ভগিনীরা, শুনতে বুক ভেঙে গেল, তোদের আগামীর জগতে আমরা থাকবো না, কেউ না। ওই জগৎকে তোদের তৈরি করতে হবে। সেই জগৎ আজকের চাইতে জটিল হবে। আমাদের চাইতে বেশি চালাক না হলে, বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা। আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব। আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয়, কিন্তু কাজটা করে দিতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। কথাটা একেবারে মিথ্যা না, কিন্তু আমার অ্যাম্বিশনটা কি? দেখেন, হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারল? কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে? এর একটা প্রধান কারণ, জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায়, জনগণের প্রতিপক্ষ হয়ে যায়। পলিটিক্যাল রুলার্স ফ্রি দেমসেলভস অ্যান্ড এনস্লেভ আদার্স। তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায়। জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না। থ্যাঙ্কস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে। বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে। আমরা নেত্র নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি। কনক সারোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছি। মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে। আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইমড হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে। আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি, কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে। এদের পরিচিতির কারণটা কি? কারণ খুব সিম্পল, এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে। আমিও ব্যক্তি হিসেবে তুচ্ছ, কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয়, আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি। এটাকেই বলে সফট পাওয়ার। একসময় প্রথম আলো ডেইলি স্টার ছিল ক্ষমতাবান এই সফট পাওয়ারের অধিকারী, আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এইখানে। আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না। রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের। আমাদের বুকে সাহস আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে, আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে। আমি অন্যের কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব। কারণ পাবলিক ভয়েস যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে, বা যেটা সিভিল সোসাইটি, সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে, তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায়। সে তার রাজনৈতিক ক্ষমতা হারায়, সে ভয়েসলেস হয়ে যায়, তার কোনো ভয়েস থাকে না। সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায়। যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে, যার সামনে ক্ষমতা থর থর কাঁপে। বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না, কিন্তু তারা মৌলানা ভাসানীর নাম জানে, কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নতজানু হননি। এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকবে। শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স করতে হবে। ফিদেল ক্যাস্ট্রো চে গুয়েভারার চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতে অল্পদিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চে গুয়েভারাকেই তো বেশি মানুষ মনে রেখেছে, তাই না? কেন? কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না, সকলের জীবনই ট্র্যাজিক নায়কের মতো। তাই ট্র্যাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করে ফেলে নিজেকে। চেয়েছিলেন ট্র্যাজিক নায়ক। মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই, কষ্টের জীবন, সাহসের জীবন, ত্যাগের জীবন। আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন না। মানুষের ভালোবাসায় সিক্ত হতে হলে ত্যাগ করতে হয়। আপনি যতটুকু ত্যাগ করবেন, ঠিক ততটুকু ভালোবাসাই আপনাকে মানুষ ফেরত দেবে।
নির্লোভ হতে হয়, তারপরে জনগণের পক্ষে থেকে লড়াই করতে করতে বিদায় নিতে হয় যুদ্ধের মাঠে থেকেই। ওই জীবন গৌরবের। আমি সেই গৌরবের জীবনের মঞ্জিল চিনে গেছি। সেই পথ থেকে কোনো লোভ আমাকে বিচ্যুত করতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজলুমের সাথে থাকার তৌফিক